সেদিনের পরে যখনই সময় পায় অঙ্কুশ চলে আসে তাপসীর কাছে। দীর্ঘক্ষণ দুজনে একসাথে গল্প করে নানান রকমের বিষয়বস্তু নিয়ে। বিভু সকাল থেকেই বাইরে থাকে, কখনো স্কুলে তো কখনো খেলার মাঠে তাকে পাওয়া যায়। তাপসীর সাথে সম্পর্ক গড়ে ওঠার পরে অঙ্কুশকে খেলার মাঠে বেশিক্ষণ দেখা না গেলেও তাপসীর সাথে দেখা যেতে লাগলো। আসলে তাপসী সেই মুহূর্তে মনে করে সুন্দর হওয়াটা জরুরি নয়, কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়াটাই হলো সুন্দর। আর সেটা যে অঙ্কুশের কাছে থেকে এতদিন পরে পেয়ে মনটা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। চিন্ময়ের কাছে কোনোদিন সে গুরুত্বপূর্ণ হতে পারেনি, সংসারে নিজে সম্পূর্ণরূপে মানিয়ে চলেছিল এতদিন। কিন্তু যখন এমন বয়সে এসে কারোর কাছে অত্যধিক গুরুত্বপূর্ণ হয়ে গেলে মন তখন উড়তে চায় বিহঙ্গ মেলে। ঠিক তেমনটাই হয়েছিল তাপসীর। হপ্তায় খানে গল্প আড্ডাতে যখন দুজনে অনেকটাই স্বাভাবিক, তখন একদিন দুজনে একান্তে সন্ধে বসে কথা বলতে বলতে তাপসী বলে, আচ্ছা অঙ্কুশ, তুমি আমার কাছে এসে ঘন্টার পর ঘন্টা গল্প করো, যে কোনো অজুহাতে এসে পৌঁছে যাও, যা তোমাকে দিই সেটাই স্বাভাবিক আগ্রহের সাথে গ্রহণ করো, কিন্তু কারণ কি? কি এমন আকর্ষণ আছে আমার অস্তিত্বের মধ্যে? আর সেই আকর্ষণটা কি কেবল আমার প্রতি? সেদিন প্রথমবার খানিকটা নিকটে এসে তাপসীর হাতে নিজের হাতে মুঠোয় নিয়ে কিছুটা আবেগের সুরে বলে, সমস্ত আকর্ষণ তোমাকেই ঘিরে, এটা আমার মনের কথা। আর আমার এত বছরের জীবনে তোমার মতো নারীর সান্নিধ্য কোথাও পাইনি, তাই সব আকর্ষণের কেন্দ্রবিন্দু তুমি একমাত্র। তাপসী হাত সরাতে পারেনি অঙ্কুশের হাতের বন্ধন থেকে। তেমনভাবে খানিকটা আবেগে আপ্লুত হয়ে বলে ওঠে, আমি? খানিকটা তাচ্ছিল্যের হাসি হেসে, এটা তো জানোই আমি বিবাহিত, তাছাড়া আমার দুটি সন্তান আছে, একজনের বিয়ে পর্যন্ত হয়ে গেছে। তারপরেও তুমি আমার ভেতরে কি এমন আকর্ষণে আকর্ষিত হয়ে সবকিছু ভুলে দৌড়ে চলে এসেছো? এটা কিছুটা অতিরিক্ত নয় তো? না কেবল আমাকে পাওয়ার জন্য ক্ষণিকের পাগলামি? অঙ্কুশের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বলে ওঠে, না, এই আকর্ষণ কেবলমাত্র আবেগের নয়, আমি সবকিছু জেনেই বলছি। আমি আজকে স্বীকার করছি, তোমাকে আমার জীবনে পেলে সবকিছু ভুলে যাব, সারা জীবন তোমাকে মাথায় তুলে রাখবো। আরও কিছু বলার আগেই তাপসী অঙ্কুশের মুখে হাত চাপা দিয়ে বলে, এমন করে বলতে নেই, তুমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে যতটা সুখী হতে পারবে, সেটা আমার মতো একটা যৌবনের শেষ প্রান্তে আসা প্রায় নিঃস্ব যৌবনে এসে তুমি সেই যৌবনের উন্মাদনা পাবে না। এমন বয়সে এসে তোমায় কি উপহার দেব? মন কি কেবল ভালোবাসাতে শান্ত হয়? কাল যদি আমার যৌবনের অমৃত সুধা সম্পূর্ণরূপে পান করার পরে তোমার মনে হবে এটা আমি ভুল করেছি, এমনটাই হবে আমি নিশ্চিত অঙ্কুশ। তোমার থেকে অনেক বেশি আমি জগৎটাকে দেখেছি, এটা তো মানবে। আমি দুটো সন্তানের জননী, এটা যেমন বুঝেছ তেমনি এটাও কি জানো, দুটো সন্তান জন্ম দেওয়ার পরে একটা নারীর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে ওঠে, সেখানে তোমার মতো পুরুষ কখনোই সন্তুষ্টি অর্জন করতে পারবে না, এটাই বাস্তব। আজ সন্ধ্যায় দুজনে আবেগে পরিণত হয়ে একে অপরের মনের কথাগুলো বিনা বাধায় বলে চলেছিল। দুজনেই অনেকটাই কাছাকাছি এসে গেছিল। অঙ্কুশ কেবল বুঝিয়ে গেছিল, দেখো, প্রেম ভালোবাসার কোনো বয়স হয় না, একটা সর্বজন বিদিত। প্রেম এটা দেখে না তার বর্তমান স্থিতি, তেমনি প্রেম এটা দেখে না তার বয়স কত, তাই ওই নিয়ে চিন্তা না করলেই ভালো হয়। কথাটা বলতে বলতে তাপসীর মুখটা দুহাতে তুলে ধরে বলে, তুমি কত সুন্দরী সেটা তুমি নিজেই জানো না। আমার কাছে এই মুহূর্তে তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী, তুমি এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সব থেকে আকর্ষণীয় নারী, আমার সমস্ত অস্তিত্ব তোমাকে ঘিরেই। সেই মুহূর্তে দুজনে আবেগে বশীভূত হয়ে একে অপরের সান্নিধ্যে চলে আসতেই বাইরে ছেলের উপস্থিতি জানতে পেরে দূরত্ব বজায় রাখে দুজনেই। তাপসীর মনের গভীরে ক্ষত চিহ্নতে আঘাত করেছিল অঙ্কুশ, যার জন্য সে দীর্ঘ এতটা বছর তিল তিল করে কেবল দিয়ে গেছে এই সংসারের জন্য, কিন্তু সর্বত্রই পেয়েছিল কেবল শূন্যতা। সে তো ভালোবাসার কাঙাল ছিল। একটি সুন্দর ভালোবাসা বিনা শরীর মাঝখানে এসে কেমন করে থাকতে পারে? তাপসীর মনের ভিতর অনেক প্রশ্ন ভিড় করে আসে। যৌনতা কেন প্রয়োজনীয়? উত্তর তার মনের ভেতর থেকে বেরিয়ে আসে। যৌনতা কেবল দেহের চাহিদা নয়, এটা একে অপরের প্রতি গভীর মমতা, আকর্ষণ ও স্বীকৃতি প্রকাশের ভাষা। যখন দুজন মানুষ ঘনিষ্ঠ হয়, সেখানে তুমি কেবলমাত্র আমার, এই বার্তাটি স্পষ্টভাবে প্রকাশ পায়। তখনই অনুভূতি, নিরাপত্তা, ভালোবাসার মূল ভিত্তি তৈরি হয়। অঙ্কুশের সাথে ঘনিষ্ঠতা হয়ে মাসখানেক হয়ে গেছিল। এমনিতেই প্রতিদিন তার তাপসীর বাড়িতে যাতায়াত ছিল। তবু একদিন ভর দুপুরে এসে তাপসীকে চমকে দিয়ে বলে ওঠে, আজকে তোমার জন্য একটা উপহার এনেছি, অনুমান করো দেখি।
প্রতিদিনের মতো তাপসী বাইরের ঘরে অপেক্ষা করছিল অঙ্কুশের জন্য। আজকাল কেমন একটা যেন নিশ্চিতে পেয়েছে তাকে। একদিন অঙ্কুশের দেখা না পেলে মনে হয় কিছু একটা হারিয়ে যাচ্ছে তার পৃথিবী থেকে। এমন সব চিন্তা করতে করতে যখন অঙ্কুশ এসে বলে এমন কথা, তখনই হেসে উঠে বলে, আমি কি করে বুঝবো তুমি কি নিয়ে এসেছো আমার জন্য? তোমার হাত থেকে ভালোবেসে একটা ফুল পেলেও সেটাই হবে আমার কাছে মহামূল্যবান। মুচকি হেসে অঙ্কুশ বলে ওঠে, তবুও দেখি কি অনুমান করতে পারো। অঙ্কুশকে বসতে ইশারা করে অধৈর্য হয়ে বলে, উফ, যা এনেছো দেখাও দেখি। আচ্ছা, তুমি কি আমার জন্য শাড়ি এনেছো? ততক্ষণে অঙ্কুশ নিজের হাতটা আগে বাড়িয়ে দেয়। সেই হাতে একটা সুদৃশ্য প্যাকেট দেখে তাপসী অবাক হয়ে বলে ওঠে, এটা তো শাড়ি হতে পারে না, বলো না কি আছে এর ভেতরে। ততক্ষণে অঙ্কুশ তাপসীর হাতে প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, নিজেই দেখে নাও। হাতে প্যাকেটটা পেয়ে দ্রুত খুললে প্যাকেট থেকে বেরিয়ে আসছে একটি অত্যাধুনিক বহুমূল্যের মোবাইল ফোন। তাপসীর আশ্চর্যের ঠিকানা ছিল না ততক্ষণে। সেই মোবাইল ফোনটি হাতে নিয়ে দেখতে দেখতে অবাক হয়ে বলে ওঠে, হঠাৎ এত মূল্যবান মোবাইল আমার জন্য? কি মনে করে? তাছাড়া আমার একটি মোবাইল আছে তো, তবে সেটা স্মার্টফোন নয়। ততক্ষণে তাপসীর পাশে বসে তাপসীর একটি হাত নিয়ে সেই হাতের মাঝে একটা সুদীর্ঘ উষ্ণ চুম্বন দিয়ে বলে, তোমার জন্য এটা কখনোই মহামূল্যবান হতে পারে না। আমি দেখেছি তোমার হাতের ফোনটা কয়েক বছর আগের সেই পুরনো ফোন। আজ কেন ইচ্ছা হলো তাই তোমার জন্য নিয়ে এলাম। মোবাইলটা উল্টে পাল্টে দেখতে দেখতে তাপসী বলে ওঠে, এত মূল্যবান ফোনের কি আবশ্যক ছিল এই মুহূর্তে? ফালতু এতগুলো টাকা খরচ করতে গেলে কেন? তাপসীর দুটো হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে, তোমার জন্য ব্যয় করা কোনো অর্থই ফালতু নয়। তোমার হাতে ওই পুরনো টাইপের মোবাইল ফোন শোভা পায় না। আজকাল সবার হাতেই এমন স্মার্টফোন দেখা যায়। তুমি বঞ্চিত থাকবে কেন? কিন্তু এই রকম ফোন ব্যবহার করার পদ্ধতি আমার তো জানা নেই। আমার কাছে তো খেলনাই হয়ে যাবে, তাই না? মুচকি হেসে অঙ্কুশ বলে, আমি কিসের জন্য? সবকিছু তোমায় শিখিয়ে দেব, চিন্তা কিসের? তাছাড়া তোমার ছেলে বিভু আছে তো, সে প্রায় আমার ফোন নিয়ে ঘাটাঘাটি করে। অনেক কিছুই এতদিনে জেনে গেছে, তার কাছ থেকেও কিছুটা শিখে নিতে পারবে। তুমি বসো, আমি তোমার জন্য চা আর মুড়ি নিয়ে আসছি। বলেই সেখান থেকে এক প্রকার পালিয়ে যায় রান্নাঘরে। সেখানে গিয়ে চিন্তায় মগ্ন হয়ে ওঠে। তার হাতে এমন ফোন দেখলে পাড়া প্রতিবেশী কি ভাববে? তাছাড়া শাশুড়ি, দেওর এবং তার স্ত্রীর কেমন প্রতিক্রিয়া হবে? আর যদি তার স্বামী এসে দেখে তার হাতে এত মূল্যবান স্মার্টফোন, তখন প্রশ্ন করলে কি উত্তর দেবে সে? এমন চিন্তা করতে করতে 2 কাপ চায়ের সাথে 1 বাটি মুড়ি নিয়ে প্রবেশ করে ঘরে। অঙ্কুশ বুঝতে পেরেছিল তাপসীর চিন্তাটা, তাই বলে, সকলের সামনে এই ফোন ব্যবহার করবে না, লুকিয়ে রেখো তাহলে। যে মোবাইল ফোনটা তুমি ব্যবহার করো সেটাই ব্যবহার করবে সকলের সামনে। একান্তে আমার সাথে কথা বলার জন্য এটাকে ব্যবহার করবে। আসলে তোমার সাথে কথা বলা, ভিডিও কলে তোমায় দেখা, এটাই আমার একান্ত ইচ্ছা। তাই তোমার জন্য এমন একটি ফোন কিনতে বাধ্য হলাম। দুজনের চা মুড়ি খেতে খেতে মোবাইলের প্যাকেটটার কাগজপত্র দেখে চমকে ওঠে তাপসী। মোবাইল ফোনের রসিদটা তখনও ফোনের বাক্সে ছিল। সেটা হাতে নিয়ে রীতিমতো চমকে উঠে বলে, তুমি কি পাগল হয়েছো নাকি? 50,000 টাকার মোবাইল ফোন কিনে এনেছো আমার জন্য? একটা কথা বলবে, কি চাও তুমি আমার থেকে এই ফোনের বদলে? ততক্ষণে অঙ্কুশ তাপসীর চোখে চোখ রেখে একটা হাত ধরে বলে, তোমাকে চাই সম্পূর্ণরূপে। এই পরিবেশ তোমার জন্য নয়। চলো দুজনে কোথাও চলে যাই, যেখানে আমাদের চেনা জানার পরিধির কেউ থাকবে না। সম্পূর্ণ এক নতুন পৃথিবী বাসাবো আমরা দুজনে। আমাদের দুজনের সেই পৃথিবী হবে কেবলমাত্র ভালোবাসার। তুমি জানো, ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা হাজারটা শব্দের চেয়েও নীরবতায় বেশি প্রকাশ পায়। নিশ্চয়ই জীবনে চাহি না কিছু আর, যদি মেলে তোমার ভালোবাসা একবার। সমস্ত পৃথিবীর সাথে আমি একাই লড়াই করে যেতে পারবো, কেবলমাত্র তোমাকে নিয়ে। থমকে গেছিল তাপসীর অস্তিত্ব। বলে কি সামনের মানুষটা, যে মানুষটা তার থেকে বয়সে কম করেও 4-5 বছরের ছোট, তার ভালোবাসা সে স্বীকার করবে কেমন ভাবে? দোটানায় পড়ে যায় তার সমস্ত চিন্তা ভাবনা। হাতটা তখনও অঙ্কুশের হাতের ভিতর ধরা। ছাড়ানোর চেষ্টা না করেই বলে ওঠে, আমার মতো নারীকে তোমার পৃথিবী বানানোর আগে অনেকবার ভেবে নিও। আমি কি তোমার পৃথিবী হতে পারার যোগ্য? কখনোই হতে পারি না, এটা কখনোই সম্ভব নয়। ক্ষণিকের জন্য মৌন থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পুনরায় বলে, প্রশ্ন করো নিজেকে, সময় থাকতেই প্রশ্ন করো। ভালো লাগা থাকবেই। ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয়। ভালো লাগার ভালোবাসা এক নয়। ভালো লাগা ক্ষণিকের জন্য, ভালোবাসা হলো চিরস্থায়ী একটা প্রতিবেদন। যেমন অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে। সে জানে না ওই হাতটা তাকে গন্তব্যে পৌঁছে দেবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে। অন্ধ মানুষ মাঝে মাঝেই হেরে যায়, বিশ্বাস করে ভরসা করেও হেরে যায়।
চোখ থাকার পরেও অন্ধ হয়ে হেরে যেও না। এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে। দুদিন পরে যখন তোমার উন্মাদনা কমে যাবে, যখন তুমি আমার থেকে সম্পূর্ণ সন্তুষ্টি পেয়ে যাবে, তখন নিশ্চয়ই আমাকে মাঝপথে ছেড়ে এগিয়ে যাবে কোনো এক নতুন দিগন্তের খোঁজে। ততক্ষণে তাপসীর মুখে হাত দিয়ে চেপে ধরে বলে অঙ্কুশ, সম্পূর্ণ বিশ্বাস করতে পারো আমায়। প্রতিজ্ঞা করছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থাকার প্রতিশ্রুতি দিয়ে গেলাম। প্রকৃত ভালোবাসায় কতটা যন্ত্রণা সেটা ভালো করে বুঝতে পারে তাপসী, তাই বলে ওঠে, তোমার সান্নিধ্য পেতে আমার শরীরের সাথে মন আগ্রহী, কিন্তু তবু অনেক প্রতিবন্ধ আমার চারপাশে ঘিরে। বাড়ির গৃহবধূ আমি তোমার সাথে জীবনের সূত্র নতুনভাবে জড়িয়ে ধরে সবাইকে পেছনে ফেলে নতুন পৃথিবী গড়ার উদ্দেশ্যে যদি বেরিয়ে যাই, তাহলে আমার পুরনো পৃথিবীর মানুষজন কি ভাববে? আমার সম্বন্ধে কি বলবে তারা? তারা বলবে তাপসী কলঙ্কিনী, স্বামীর সন্তানের সংসার ছেড়ে একটা পরপুরুষের সাথে রাতের অন্ধকারে একটা নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে চোরের মতো পালিয়ে গেছে, এমনটাই বলবে প্রিয়। এত চিন্তা করলে সামনে তাকাতে পারবে না কোনোদিন। কিছু পাওয়ার জন্য অনেক কিছুই ছাড়তে হয়। তোমার পুরনো দিনের স্মৃতিগুলোর অনুভূতি কতটা সুখের সেটা তো আমি জানি। এমনভাবেই থাকতে থাকতে একদিন এই গাঙের পাশে মাটিতে মিশে যাবে তুমি। নতুন করে পৃথিবী চেনার সুযোগ হেলায় হাতছাড়া হতে দিও না প্রিয়তমা। অঙ্কুশের চোখের দিকে অপলক তাকিয়ে আবেগের বশবর্তী হয়ে বলে ওঠে, মাঝে সমুদ্রে ছেড়ে যাবে না তো? তাহলে আমি কিন্তু মরেই যাব। এমন কথা তোমার মনের ভেতরে আসতে পারলো? তোমাকে ছেড়ে দেব বলে তো আঁকড়ে ধরতে চাই না। দুটি শরীর, দুটি মন, দুটি হৃদয় একাকার করতেই তুই আহ্বান। ততক্ষণে সন্ধে আগত প্রায়। ঘরে ভেতরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল। দুজনের দুটি হাত একসাথে ধরা ছিল। ঠিক তখনই আচমকাই অঙ্কুশ তাপসীকে টেনে নেয় বুকের মাঝে। টেনে নিয়ে মস্তকে একটু গভীর উষ্ণ চুম্বন এঁকে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, ভালোবাসা উপর থেকে যেদিন ভরসা উঠে যাবে সেদিন পৃথিবী ধরাতলে যাবে। তুমি যে ভালোবাসার কাঙাল সেটা আমি প্রথম দিন তোমাকে দেখেই বুঝেছি। শোনো প্রিয়া, সবার আগে প্রেম ভালোবাসা, তারপরে শরীর আসে। যেখানে ভালোবাসা নেই সেই সংসার টিকে থাকতে পারে না দীর্ঘকাল। যদিও টিকে থাকে সেটা হবে কেবলমাত্র মানিয়ে নিয়ে পথ চলা, জাস্ট অ্যাডজাস্টমেন্ট। কতদিন চলবে মানিয়ে নিতে নিতে? একসময় হাঁপিয়ে উঠবে। তখন এই পৃথিবীটা তোমার কাছে সবথেকে জঘন্য পরিবেশ বলে মনে হবে। অঙ্কুশের কথার মাঝে তেমনভাবেই থাকতে থাকতে বলে, কোথায় নিয়ে যাবে তোমার প্রিয়তমাকে? তাপসীর জিজ্ঞাসার মুহূর্তে আরও একটি উষ্ণ চুম্বন কপালে এঁকে দিয়ে বলে, যেখানে পৃথিবীর সমস্ত খুশি একত্রে, যেখানে পৃথিবীর সমস্ত চিন্তা দুশ্চিন্তা থাকবে না, এমন এক নতুন পৃথিবীতে তোমায় নিয়ে আমি ঘর বাঁধব। সেখানে কেবলমাত্র থাকবে আমাদের দুজনের ভালোবাসা। সেই ভালোবাসাতে কোনো থাকবে না ছলনা, থাকবে না কোনো অহংকার, থাকবে না কাউকে ভুল বোঝাবুঝি, সেখানে থাকবে না মানিয়ে নেওয়ার প্রবৃত্তি। তেমন এক নতুন পৃথিবীতে তোমায় নিয়ে যাব প্রিয়া। দুজনের কাছে সময় যেন থমকে গেছিল। তার ভেতরে ছেলে বিভু কখন এসে নিস্তব্ধে দাঁড়িয়েছিল দোরগোড়ায়। দুজনের কেউই সেটা বুঝতে পারেনি। হঠাৎ করে ছেলের আর্তনাদে দুজনেই চমকে ওঠে। ছেলের মুখ থেকে তখনই বেরিয়ে যায়, এটা কি করছো মা? দাদা, তুমি আমার মায়ের সাথে কি করছো? এমনভাবে দুজনে একসাথে অন্ধকার ঘরে বসে কি করছো? তোমরা দুজনে যা করছো সেটা ঠিক নয়, সেটা অন্যায়। আমি এটুকু বুঝি। অঙ্কুশ দাদা, এই মুহূর্তে আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। আর ভবিষ্যতে আমাদের বাড়িতে কোনোদিন আসবে না। আমার মায়ের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। কথাটা বলেই বাড়ির দোরগোড়া থেকে বেরিয়ে যায়। আচমকা বিভুর কথাতে দুজনের প্রেমালাপে বিঘ্ন ঘটায়। দুজনেই স্তম্ভিত হয়ে গেছিল। কয়েকটি মুহূর্ত পরে দুজনেই সামলে নিলে তাপসী বলে ওঠে, এই মুহূর্তে তুমি বাড়ি ফিরে যাও। এখনকারটা আমি সামলে নেব। তোমার কথা মনে থাকবে। যত শীঘ্রই পারো তোমার ইচ্ছাটাকে বাস্তবায়িত করার প্রত্যয় করে ফেলো। আজ আমার সন্তানের সামনে আমরা দুজনেই ধরা পড়ে গেছি। এই লুকোচুরি বেশি দিন গোপন রাখা যাবে না। তাই অতি শীঘ্রই যা ব্যবস্থা করতে চাও করে ফেলো। আমি তোমার সাথেই আছি। তোমাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। সেই মুহূর্তে অঙ্কুশ বাড়ি ছেড়েছিল। তাপসী সন্ধ্যা আরতি দেওয়ার সময় শাশুড়িকে সাথে নিয়ে ছেলে বিভু তাপসীর সামনে এসে বলে, কি ব্যাপার বৌমা, তোমার ছেলে কি বলছে? দুজনের দিকে তাকিয়ে অবাক হওয়ার নাটক করে বলে তাপসী, কি বলছে আমার ছেলে? বলুক দেখি আমার সামনে। ততক্ষণে বিভু বলে ওঠে, তুমি ওই অঙ্কুশ দাদার সাথে অন্ধকার ঘরে বসে কি করছিলে? ছেলেকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করে বলে, কি করছিলাম বাবু, তুই কি দেখেছিস? আমরা দুজনের প্রতিদিনের মতোই গল্প করছিলাম। ও তো তোর বন্ধু, তাই না? বিভু ততোধিক চিৎকার করে বলে, না, তোমরা দুজনে অসভ্যতা করছিলে, আমি দেখেছি। আচ্ছা বাবা, বলো তো কেমন অসভ্যতা করছিলাম, তুই কি দেখেছিস? ততক্ষণে শাশুড়ি চোখ রাঙিয়ে বলে, তুমি নিজেই বলো না কি অসভ্যতা করছিলে? ছেলেকে শাসন করছো কেন?
সন্ধ্যার প্রদীপটা ঠাকুরের কাছে রেখে শঙ্খ বাজিয়ে প্রণাম করে এসে শাশুড়ির মুখোমুখি বসে। মা, আমার ছেলে কি দেখেছে আমি জানি না, তবে আমি কিংবা অঙ্কুশ কোনো অসভ্যতাই করিনি। পাশাপাশি বসে গল্প করছিলাম প্রতিদিনের মতো, আর সেটাই দেখে নিয়েছে তোমার নাতি। ততক্ষণে শাশুড়ি বলে ওঠে, নাতি তো তোমাদের দেখে, প্রায় দিনই দেখে। আচ্ছা বৌমা, ওই ছোকরার সাথে বসে ঘন্টার পর ঘন্টা কি এমন গল্প হয় তোমাদের দুজনের ভেতর? শাশুড়ির কথা মৃদু হেসে কথাটাকে ঘোরাতে গিয়ে বলে, একটা ছেলে একটা মেয়ে দুজনে গল্প করতে পারে না? আমাদের ভেতরে গল্প ছাড়া কিছুই হয় না। আপনি বিশ্বাস করুন কিংবা না করুন, তাতে আমার কিছুই যায় আসে না। মুহূর্তের জন্য শাশুড়ি অবাক হয়ে গেছিল যে নিরীহ গো বেচারা বৌমা এতটা বছর মুখে রাগ কাটতো না, তার মুখেই আজ এমন বুলি। সেখান থেকে উঠতে উঠতে বলেন, আজকাল তোমার মতিগতি আমার ভালো ঠেকছে না বাবু। আমি ভেরির ওপাশে থাকি বলে কিছু বুঝতে পারি না, এটা ভেবো না। এবার বাড়ি ফিরুক আমার বড় ছেলে, তারপরে ছেলের সাথে তোমাকে নিয়ে কথা হবে। শাশুড়ি তখনকার মতো চলে গেলেও বিভু সেখানে দাঁড়িয়েছিল। তাকে আদর করে কাছে টেনে নেওয়ার জন্য এগিয়ে গেলে ছিটকে গিয়ে বলে, মা, কাল থেকে আমি বারণ করে দেব অঙ্কুশ দাদা এই বাড়িতে যেন না আসে। পরিস্থিতিকে সামলাতে ছেলেকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে, আচ্ছা বাবা, তোর যেমনটা মনে হচ্ছে তেমনটাই করিস, তবে তোর ওই দাদা কিন্তু খুব ভালো মানুষ। তোর বাবা বাড়িতে থাকে না, অনেক সাহারা হয় একজন পুরুষ মানুষ বাড়িতে থাকলে। এটা তুই বুঝবি না, তুইও তো বাড়িতে থাকিস না। কখন স্কুলে যাস, কখন মাঠে খেলতে যাস আমি জানতেই পারি না। তুই কালকে সারাদিন আমাদের পাশে বসে দেখিস আমরা কি কথা বলি। না মা, ওই অঙ্কুশ দাদার স্বভাব আমার ভালো ঠেকছে না। আমি কাল সকালেই বারণ করে দেব আমাদের বাড়ির দিকে যেন না আসে, খেলার মাঠে থেকে নিজের বাড়ি ফিরে যাবে। তাপসী বুঝতে পারে এই মুহূর্তে ছেলেকে উত্তেজিত করে লাভ নেই, তাই আদর করতে করতে বলে ওঠে, বাবা, তোর যেমনটা ইচ্ছে তুই তেমনটাই করিস। আর একটা কথা শুনবি, তুই নাকি স্মার্ট মোবাইল চালাতে জানিস? হ্যাঁ জানি তো, আমি সব কিছুই জানি। অঙ্কুশ দাদার মোবাইলটা আমাকে দেয় মাঝে মাঝে, আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। জানো মা, ওই মোবাইলের ভেতরে কত খেলা আছে তুমি চিন্তাও করতে পারবে না। মোবাইলের ভেতরে আমার সব থেকে প্রিয় ক্রিকেট খেলাটাই ভালো লাগে। আমি বড় হয়ে ক্রিকেটার হব। ছেলের মনকে পরীক্ষা করতে গিয়ে বলে ওঠে, তাই তুই সব জানিস মোবাইলের? তাহলে দেখবি একটা মোবাইল আছে আমার কাছে, তবে সেটা নিয়ে তুই বাইরে ঘুরতে পারবি না। কেবলমাত্র বাড়িতে রাত্রিবেলা এসে আমার কাছে যখন শুবি তখন সেটা নিয়ে তোর মনের মতো খেলা দেখতে পারবি। মায়ের কাছে মোবাইল আছে শুনে সন্ধেবেলার ঘটনা ভুলতে শুরু করে 12 বছরের বিভু। তাই বলে ওঠে, কই মা, মোবাইলটা দেখাও, কোথায় রেখেছো তুমি? ছেলেকে জড়িয়ে ধরে পাশে শোবার ঘরে গিয়ে মোবাইলটা ছেলের হাতে দিয়ে বলে, এই তো দেখ তো, ভালো হয়েছে না? মোবাইলটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বিভু বলে, ও মা, এ তো খুব দামি মোবাইল গো, কোথা থেকে পেলে তুমি? ছেলের গালে চুমু দিয়ে বলে, কোথা থেকে পেয়েছি সেটা জেনে তোর কি হবে? মোবাইল ফোনটা ভালো কিনা দেখ, রাতে তুই প্রত্যেকদিন মোবাইল নিয়ে খেলা করতে পারবি। তুমি কিনেছো? আমাকে ডাকতে পারতে। না রে বাবু, আমি কিনিনি। কাউকে বলবি না তো? তাহলে বলবো মোবাইলটা কে দিয়েছে। না গো, বলবো না। তুমি বারণ করেছো, আমি বলবো নাকি? ছেলের কানে কানে বলে, মা, তোর অঙ্কুশ দাদা দিয়েছে কেবলমাত্র তোর জন্য। তুই গেম দেখবি, বাকি সময়টা আমার কাছে থাকবে। কি বলছো মা, অঙ্কুশ দাদা মোবাইলটা আমার জন্য দিয়েছে? আরে বাহ, দারুণ তো। আমি অঙ্কুশ দাদাকে ভুল ভাবছিলাম এতক্ষণ। ছি ছি, কালকে আমি ক্ষমা চেয়ে নেব। তবে যাই বলো মা, মোবাইলটা কিন্তু খুব সুন্দর আর খুব দামি মনে হচ্ছে। এর ভেতরে সিম ভরা আছে। তাপসী ছেলেকে আদর করতে করতে বলে, সেটা তুই দেখে নে, আমি এর বেশি কিছু জানি না। সেদিন রাতে খাওয়া দাওয়ার পরে ছেলেকে পাশে নিয়ে অনেকক্ষণ ধরে মোবাইলের নানান কার্যক্রম দেখে গেছিল। ছেলেই বলেছিল, মা, সিম ভরা আছে, তার সাথে নেট প্যাকও আছে। বাহ, দারুণ, আমি চালাচ্ছি, তুমি দেখো। নিজের ছেলের সন্দেহটা মোবাইল হাতে দেওয়ার পরে শান্ত হয়ে যায় দেখে তাপসী মনে মনে হেসে উঠে ভাবে, এখনকার মতো ছেলেকে শান্ত করা গেলেও কতদিন এমনভাবে শান্ত করে রাখতে পারবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। একদিন প্রকাশ পাবে সবকিছুই। তখন কোন পরিস্থিতির সামনে দাঁড়াতে হবে তাকে। ছেলে এদিকে মোবাইল ঘেটে যায়, মায়ের চিন্তা তখন অন্য জগতে। বিভু মায়ের কাছে কথা রেখেছিল অঙ্কুশের সম্বন্ধে ভুল বোঝাবুঝিটা নিয়ে সহজ করে পরের দিন খেলার মাঠে অঙ্কুশের সাথে দেখা হতে আনন্দে আত্মহারা হয়ে মাঠের মাঝে জড়িয়ে ধরে বলে, দাদা, তুমি আমার জন্য এত দামি মোবাইল ফোন এনে দিয়েছো? আমি দেখেছি কাল রাতে, মা সবকিছু বলেছে।
তার সাথে নতুন মোবাইল ফোনটা নিয়ে অনেক রাত পর্যন্ত কত কি দেখেছি। অঙ্কুশ বুঝতে পেরেছিল তাপসীর চালাকি, তাই বিভুর আনন্দে সামিল হয়ে বলে, যাক, তোর পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো, তবে ফোন নিয়ে বাইরে বেরোবি না, মায়ের কাছে ব্যবহার করিস কেমন। সেদিনও বিভু অঙ্কুশকে সাথে নিয়ে বাড়ি গেছিল। তিনজনে মিলে নতুন মোবাইল ফোন নিয়ে নানা রকমের গেম খেলা দেখার পরে হঠাৎ তার মনে পড়ে যায় খেলতে যাওয়ার কথাটাও। তাই দাঁড়িয়ে বলে, আমি চললাম, আজ ম্যাচ আছে, দাদা তুমি বসে মাকে কিছুটা বুঝিয়ে দিয়ে মাঠে চলে এসো কিন্তু। কথাটা বলে দৌড় লাগায়। এতক্ষণে দুজনে একান্ত পেয়ে অঙ্কুশ বলে ওঠে, যাই হোক, কাল তোমার একটা বিরাট সমস্যার সামনে পড়তে হয়েছিল, সেটা বুঝে গেছি। যখন মাঠে বিভু আনন্দে আত্মহারা হয়ে জড়িয়ে ধরে সবকিছু বলে গেছিল। অঙ্কুশের কথা শুনে তাপসী মুচকি হেসে বলে, তোমার সাথে প্রেম করার জন্য কত কিনা সামলাতে হচ্ছে সেটা তোমার মাথায় ঢুকবে না, তবে কাল ছেলের মনে সন্দেহ প্রবেশ করাতে শাশুড়িকে সাথে করে নিয়ে এসেছিল। সেই মুহূর্তে কিছুটা নার্ভাস হলেও পরে সামলাতে পেরেছি, তাই আজকে তুমি এখানে আসতে পারলে। তোমার উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে, থাকবে ভবিষ্যতেও। মুচকি হেসে তাপসী বলে, সেই ভরসার সম্মান যেন পাই সারাটা জীবন। চলো, আজকে সন্ধ্যার পরে গাঙের ধার দিয়ে কিছুটা হেঁটে বেড়াই, গাঙের মিষ্টি মিষ্টি হাওয়াতে মনটা প্রফুল্ল হয়ে উঠবে। তাছাড়া সন্ধে আসন্ন প্রায়, এমনভাবে বাড়িতে বসে থাকাটাও দৃষ্টিকটু। ছেলে অথবা শাশুড়ি মা যখন তখন চলে আসতে পারে। অঙ্কুশ হেসে উঠে বলে, সত্যি তোমাকে যত দেখছি ততই প্রেমে পড়ে যাচ্ছি। আসলে তোমার নজর সব দিকে। ঠিক আছে, আমি কিছুটা দূরে গিয়ে অপেক্ষা করছি, তুমি সন্ধে দিয়ে এসো। ভালোবাসা রং বা রূপ দেখে হয় না, ভালোবাসতে গেলে শুধুমাত্র একটি বড় মাপের মনের প্রয়োজন হয়। ভালোবাসা সবসময় পবিত্র, কিন্তু আমরা সেটাকে যার যার নিজের মনের মতো করে ভেবে নিই। ভালোবাসা ততদিন সুন্দর যতদিন সেটা নিঃস্বার্থ থাকে, স্বার্থে ছোঁয়া পেলেই সেটা কম্প্রোমাইজ হয়ে যায়। সৃষ্টিকর্তা সবই দিয়েছিল তাপসীকে, তবুও দুহাত ভরা শূন্যতা রয়ে গেছিল সমস্ত প্রাপ্তিকে ঘিরে। তাপসীর সমস্ত জীবনটা ঘিরে কোথাও না কোথাও পূর্ণতার বদলে দীর্ঘশ্বাস থেকে গেছিল। তবুও জীবন চলবে জীবনের মতো করে, কত শত অপূর্ণতা নিয়ে বাঁচার চেষ্টা করে গেছিল এতদিন। যখন অঙ্কুশের মতন একজনকে পাশে পেয়ে সমস্ত শূন্যতা থেকে বেরিয়ে আসার একটা সুবর্ণ সুযোগ পেয়েছিল, সেই সুযোগটাকে হাতছাড়া করতে দেওয়া যায় না। সন্ধ্যা আরতি দেওয়ার সময় ছেলেকে মুড়ি চানাচুর দিয়ে বলে, আজ তুই টিউশনি থেকে এসে কাকার বাড়িতে চলে যাস, আমার একটু কাজ আছে, সেগুলো মেটানোর পরে আমি একদম বাজার থেকে বাড়ি ফিরব। বাড়ি ফিরে তোকে নিয়ে আসবো কাকার বাড়ি থেকে, ততক্ষণে সেখানেই থাকবি। সন্ধ্যারতির পরে কিছুক্ষণ নিজেকে নিপুণভাবে সাজিয়ে তোলে। শ্যাম্পু দেওয়া চুলের গোড়ার মাঝে একটিমাত্র রাবার ব্যান্ড দিয়ে বাকি চুলগুলো সারা পিঠে ছড়িয়ে দেয়। অনেকদিন পরে নানা রকমের প্রসাধনী সামগ্রী ব্যবহারের শেষে চোখে আইলাইনার এবং ঠোঁটে রক্তিম লিপস্টিকে রাঙিয়ে নিজেকে দেখার পরে নিজেই চিনতে পারে না। আলমারি থেকে বের করে তার শাড়ির সংগ্রহে সবথেকে দামি সাউথ ইন্ডিয়ান সিল্ক শাড়িটি বেছে নেয় পরার জন্য। বাড়ি থেকে বেরোনোর আগে বহুদিনের সযত্নে রেখে থাকা সুগন্ধি সমস্ত শরীরের ছড়িয়ে শেষবার নিজেকে দেখেই মুচকি হেসে আয়নার সামনে প্রতিবিম্ব বলে, কি ব্যাপার তাপসী, আজ মনে হয় প্রবল তুফান আসতে চলেছে। মুচকি হেসে নিজের প্রতিবিম্বকে উত্তর দেয়, মনের একান্ত ইচ্ছা তো সেটাই, আগে দেখা যাক। আপাতত অভিসারে রওনা দিচ্ছি। তখনই প্রতিবিম্ব কটাক্ষ করে বলে, আজকের প্রচণ্ড ঝড়ে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে তো? মিষ্টি হেসে তাপসী বলে, নিজেকে বাঁচানোর জন্য অভিসারে যাচ্ছি না তো, নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়ার জন্যই অভিসারে রওনা দিচ্ছি। কলঙ্কিনী যদি হতেই হয় আজকে কেন নয়? এই শরীরটা দীর্ঘদিনের উপসী হয়ে আছে, কতদিন শরীরের ইচ্ছাগুলোকে দমন করে রাখি বলো তো? আজ যখন সময় এসেছে তখন দেখাই যাক না সময়ের সাথে নিজেকে ভাসিয়ে দিতে পারি কিনা। গাঙের পাড়ে তাপসীদের ছাড়া আরেকটি বাড়ি ছিল, তারপরে গাঙের রাস্তা চলে গেছে বহু দূরে, যেখানে দৃষ্টি যায় না এতটাই দূরে। গ্রামের সীমানার ছড়িয়ে একটি বিশাল বটগাছের নিচে বহু পুরনো এক কালী মন্দির। তাপসী বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে দেখেছে এই পুরাতন কালী মন্দিরটি, কয়েকবার পুজো দিতেও এসেছে এখানে। সেদিন ছিল সম্পূর্ণ জ্যোৎস্না রাত্রি, চাঁদের আলোয় গাঙের জল চিকচিক করে জানান দিচ্ছিল, আমিও সাক্ষী থাকবো আজকের অভিসারের। তাপসী লক্ষ্য তখন তার প্রিয়র সন্ধানে। বিশাল বটগাছের আলো আধারিতে নিজেকে লুকিয়ে রেখেছিল এতক্ষণ। তাপসীকে আসতে দেখে বেরিয়ে আসতে থমকে যায় প্রেমিক। মনে মনে ভাবে, এ কোন অপ্সরা নেমে এলো ধরিত্রীর বুকে এমন সময়? তাপসীর এমন রূপের সাথে তার পরিচয় হয়েছে কি? স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পলকহীন নয়নে কেবল দেখে যায় সৌন্দর্যের প্রতিমূর্তিকে। সামনে এসে দাঁড়িয়ে রহস্যময়ী মুচকি হেসে বলে, কোথায় হারিয়ে গেলে গো?
তোমাকেই তো দেখছি, এমন রূপ কোথায় লুকিয়ে রেখেছিলে এতদিন? এ রূপের আগুন সমস্ত তপস্বীগুলো তো ভস্য হতে পারে, আমি তো কোন ছাড়। আলো আধারিতে রহস্যময় ঠোঁটে তখনও এক চিলতে মিষ্টি হাসি, সেই মিষ্টতা দিয়েই বলে ওঠে, কেমন লাগছে বললে না তো? একদম পাশে ঘেঁষে দাঁড়িয়ে অবাক নয়নে তাকিয়ে কেবল এটুকুই বলে প্রেমিক, এমন রূপের বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। কেবল এইটুকুই বলবো, সৃষ্টির সমস্ত সৌন্দর্য একসাথে সংগ্রহ করে ঈশ্বর একটু একটু করে বানিয়েছেন। কৃত্রিম লজ্জিত হয়ে প্রেমিকা বলে, এমন সৌন্দর্য তোমার চোখেই মানায়, তোমার বর্ণনা অতিরঞ্জিত নয় কি? আরও কিছুটা সান্নিধ্যে এসে বলে প্রেমিক, সম্পূর্ণ মনের কথা, কোনো প্রকার অতিরঞ্জিত ভাষা আমার জানা নেই। এতক্ষণে তাপসী মুচকি হেসে বলে, এসো, আজ মা কালীর সামনে রাখা সিঁদুর নিয়ে আমার সিঁথি রাঙিয়ে দিয়ে শপথ করো, আজ এই মুহূর্তে থেকে তোমাকে আমি স্ত্রীরূপে স্বীকৃতি দিলাম। মা কালীর সিঁদুর হাতে নিয়ে পুনরায় বলে, দেখো, তোমার জন্য আজ এই সিঁথি সম্পূর্ণ খালি করে রেখেছি। আমার স্বামীর নামের সিঁদুর ধুয়ে ফেলেছি কেবলমাত্র তোমার হাতের সিঁদুরে সিঁথি রাঙাবো বলে। অঙ্কুশ তাকিয়ে থাকে অপরূপা নারীর সিঁথির দিকে, সেখানে দেখে সত্যি তো তার প্রেমিকার সিঁথি আজ সম্পূর্ণ খালি। মৃদু হেসে প্রেমিকার হাত থেকে সিঁদুর নিয়ে কর্তব্য সম্পূর্ণ করার মুহূর্তেই তাপসীর সিঁথি অঙ্কুশের হাতে সিঁদুরের ছোঁয়ায় রক্তিম হয়ে ওঠে। ঠিক তখনই প্রেমিকার বলে যাওয়া শপথ বলে যায়, আজ এই মুহূর্ত থেকে তোমাকে আমার স্ত্রী রূপে স্বীকৃতি দিলাম, আজীবনে দায়িত্ব পালন করে যাব বিনা কোনো শর্তে। সিঁদুরদান পর্বের শেষে তাপসীর সৌন্দর্য যেন ঝিলমিল করে উঠেছিল, তাকে অত্যন্ত মোহময়ী লাগাতে অঙ্কুশ থাকতে না পেরে বলে, তোমার সৌন্দর্যের তুলনা করা অসম্ভব, তোমাকে দেখে মনে হয় না তুমি দুটো সন্তানের জননী। কথার মাঝে থামিয়ে দিয়ে তাপসী প্রশংসায় অতিরঞ্জিত হয়ে কটাক্ষ করে বলে, এই বেশি হয়ে যাচ্ছে, কিন্তু থাকার সময় নষ্ট না করে গাঙের ধার ঘেঁষে কিছুক্ষণ ঘুরে আসি চলো। দুজনে হাত ধরাধরি করে নির্জন জ্যোৎস্নার রাতে গাঙের পাড় ধরে খানিকক্ষণ এগিয়ে যাওয়ার পর হঠাৎ তাপসীর নজর পড়ে গাঙের চরে চারিদিকে গাছপালায় ঘেরা একটা মনোরম পরিবেশ। সেটা নজরে আসতেই বলে, ওখানেই চলো, খানিকক্ষণ ওখানে বসা যাক। অঙ্কুশকে আজ নিশিতে পেয়েছিল, সাথে রহস্যময়ী নারীর আবেদন প্রত্যাখ্যান করার সাহস বা ইচ্ছা তার কোনোটাই ছিল না সেই মুহূর্তে। দুজনে গাঙের চরে নিরিবিলিতে এসে বসেই গাঙের জলের দিকে তাকিয়ে তাপসী রোমাঞ্চিত হয়ে বলে, আজ থেকে তুমি আমার স্বামী হলে। স্বামীর কর্তব্য আজকের দিনে কি হয় জানো তো? তাপসীর আবেদনের উন্মুক্ত ভাষা বুঝতে না পেরে অঙ্কুশ বলে ওঠে, স্বামীর কর্তব্য সেটা তো যতদিন যাবে ততই প্রকাশ পাবে। জীবনে প্রথমবার তোমার মতো সুন্দরী রমণীর সান্নিধ্যে এসে মনে হচ্ছে এতদিন বঞ্চিত ছিলাম এই সুখের, যে সুখের তৃপ্তি তুমি অনুভব করালে, এমন তৃপ্তি প্রতিটা মুহূর্তে পেতে চাই কেবল তোমার কাছ থেকে। আমারও একটা প্রশ্ন থেকে যায়, তুমিও কি সম্পূর্ণ সন্তুষ্ট? প্রেমিকের বুকে মুখ লুকিয়ে বলে ওঠে, তুমি বুঝতে পারবে না আমার হৃদয়ের প্রতিধ্বনি। তপ্ত মরুভূমিতে জীবনে প্রথমবার সম্পূর্ণ শীতলতার অনুভব করলাম। এতদিন কেবল থেকে গেছিলাম যন্ত্রণাযুক্ত সহবাসের ছন্দে, সেটা কেবলমাত্র আমার শরীরের সাথে মনকে নাড়িয়ে দিয়েছিল। জানো প্রিয়, সহবাসের এমন অনুভূতি আমার শুষ্ক মরুভূমিতে প্রথমবার শীতলতার অনুভূতি এনে দিয়েছে। এতদিন পুরুষের সান্নিধ্যে কেবল ভয় পেতাম, কেননা সেই সহবাসে ছিল না কোনো উৎসাহ, মনের থেকে আবেগ পাইনি নিজের স্বামীর থেকে কোনোদিন। যে স্নিগ্ধ পূর্ণতা তুমি আমায় দিলে আজীবনও ভুলবো কিনা জানি না, তবে একটা ইচ্ছা, তোমাকে নিয়ে বাকি জীবনটা এমন পূর্ণতার অনুভূতিতে কাটিয়ে দিতে চাই। তোমার থেকে এমন সুখ অনুভূতি বারংবার পেতে চাই। এই মুহূর্ত থেকে শরীরের সাথে মন তোমায় উৎসর্গ করলাম। বেশ কিছুক্ষণ পরে দুজনে স্বাভাবিক হয়ে নিজেদের বস্ত্র সংযত করে গাঙের পাড়ে উঠে আসে। দুজনে হাত ধরাধরি করে খানিকটা এগিয়ে যাওয়ার পরে তাপসী বলে ওঠে, বাজারে যেতে হবে, কয়েকটা জিনিস নেবার আছে। ছেলেকে বলে এসেছি বাজারে যাওয়ার কথা, খালি হাতে গেলে প্রশ্ন করতে পারে। প্রেমিকাকে নিজের বুকের ভেতর জড়িয়ে গাঙের পাড়ে হাঁটতে হাঁটতে প্রেমিক বলে, চলো আমিও তোমার সাথে যাব, আজকে তোমার প্রয়োজনের কেনাকাটার আমি কিনে দেব। ততক্ষণে প্রেমিকা মুচকি হেসে প্রেমিকের নাক টিপে বলে, মশাই, তোমাকে বাজারে যেতে হবে না, বাজারে গেলে কিছুটা দূরে থেকো, কেননা বাজারে সবাই আমাকে চেনে। আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেলে বাড়ি কাছাকাছি ছেড়ে ফিরে যেও। রাত অনেক হয়েছে, একা যেতে ভয় করবে, তুমি সাথে থাকলে সে ভয়টা থাকবে না। তাই ততক্ষণে প্রেমিক নিজের মানি পার্স বের করে একগুচ্ছ টাকা বাড়িয়ে দিয়ে বলে, এগুলো ও সাথে রাখো, বাজারে তোমার প্রয়োজন হতে পারে। প্রেমিকের টাকা তার মানি ব্যাগে ঢোকাতে ঢোকাতে প্রেমিকা বলে ওঠে, তোমার থেকে টাকা নেওয়ার সময় এখনো আসেনি, তবে আজকে কোনো মতেই নয়। কারণ কেন জানো? প্রেমিক অবাক হয়ে তাকিয়ে থাকে প্রশ্নবোধক চিহ্ন চোখে নিয়ে। তখনই প্রেমিকা বলে, আজকে তোমার থেকে অর্থ নিলে সেটা হয়ে যাবে প্রতিদান, আর সেটা হয়ে যাবে সন্ধ্যার সান্নিধ্যের মূল্যায়ন। আমার প্রেম ভালোবাসা তোমার কাছে উজাড় করে দিয়েছি বলে তার প্রতিদান নিতে হবে আমায়? এমন মানসিকতা আমার নেই। হ্যাঁ, তোমার থেকে অর্থ নেব তখনই যখন তোমার আশ্রয় থাকবো, তখনই। যত শীঘ্র পারো প্রিয়, আমায় নিয়ে চলো,
তোমার সে পৃথিবীতে যেখানে তোমার আমার প্রেম স্মরণীয় হয়ে থাকবে দুজনের মাধ্যমে। খানিকক্ষণের মধ্যে বাজারে জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে পা বাড়ায় দুজনে। বাড়ির খানিকটা নিকটে এসে অঙ্কুশ বিদায় নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। তাপসী চলে নিজের ছেলেকে আনতে দেওরের বাড়িতে। বাড়ির দোরগোড়ায় পৌঁছে আওয়াজ দেয়, বাবা বিভু, চলে আয়, আমি এসে গেছি। ছেলে প্রতীক্ষা করছিল এতক্ষণ। মায়ের কণ্ঠস্বর শুনে বেরিয়ে এসে বলে, কোথায় ছিলে এতক্ষণ মা? আমি কখন থেকে অপেক্ষা করে আছি তোমার ফেরার, রাস্তার দিকে তাকিয়ে। কিছু উত্তর দিতে যাবে তখনই লক্ষ্য করে শাশুড়ির সাথে ছোট যা দরজার কাছে দাঁড়িয়ে। হঠাৎ শাশুড়ি কটাক্ষ বলে, বাজারে গেছিলে না অন্য কোথাও? যেভাবে মাঞ্জা দিয়ে গেছিলে দেখে তো তেমনটাই মনে হচ্ছে। শাশুড়ি আরও কিছু বলার আগেই ছেলেকে সাথে নিয়ে এগিয়ে যেতে যেতে বলে, আপনার দৃষ্টিটাই এমন। বাজারে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে সেটাও আপনার সহ্য হয় না। দুটি বাড়ির মাঝখানে 4 বিঘার মতো জলা জঙ্গলে ভরা জায়গাটাকে তাপসী নিজের চেষ্টায় ভেড়িতে পরিণত করেছিল কয়েক বছর আগে। তারপরে ভেড়ির এপারে নিজেরা থাকে, দেওরের জন্য ভেড়ির ওপারে বাড়ি করে দেওয়ার দায়িত্বটাও তার। দেওরের জন্য বাড়ি যবে থেকে হয়েছে শাশুড়ি সেখানেই অবস্থান করছে। তবে দুটি পরিবারের ভেতরে সামঞ্জস্য ছিল চোখে পড়ার মতো। বাড়িতে এসে ছেলের মুখ বন্ধ করার জন্য নতুন মোবাইল ফোন তার হাতে দিয়ে বলে, বাবা তুই ততক্ষণে মোবাইল দেখ, আমি যাই তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসি। রান্নাঘরে এসে একধারে ভাত অন্য ঘরে তরকারি বসিয়ে নিজের ছোট্ট মুঠো ফোনটায় ফোন করে। অপরদিকে রিং বেজে যাওয়া মাত্র উত্তর আসে, সবকিছু ঠিক আছে তো? কারোর মনে কোনো প্রকার সন্দেহ? এ প্রান্ত থেকে মুচকি হেসে বলে, সবকিছু ঠিক আছে, কোনো চিন্তার কারণ নেই। তবে তুমি আমাকে আজ যে পূর্ণতা দিলে সেটা ভুলতে পারছি না। মনে হচ্ছে খালি তোমার সান্নিধ্যে পৌঁছে যাই। মন যে কেবল মাত্র তোমাকে চায়। অপর প্রান্ত থেকে উত্তর আসে, অল্প কিছু সময়ের অপেক্ষা মাত্র, তারপরই দুজনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে। রাতের খাবার খেয়ে ছেলেকে পাশে নিয়ে শুয়ে মাথায় হাত বোলাতে বোলাতে এক কঠিন চিন্তায় মগ্ন হয়ে ওঠে। আর তাতেই অন্তরাত্মা বলে ওঠে, কিরে, তোর সন্তানকে ছেড়ে যেতে পারবি তো? এমন মায়া ত্যাগ করে কেবলমাত্র শরীরে তাড়নায় সর্বস্ব ত্যাগ করে যেতে পারবি তো? মনটা মুহূর্তে বিষণ্ণ হয়ে ওঠে। কতটা কষ্ট হবে সেটা ভেবেই ব্যাকুল হয়ে ওঠে। ঠিক তখনই মনের অন্য দিক থেকে প্রশ্ন আসে, এতদিন কি পেয়েছিস তুই? কেবল যন্ত্রণা। খালি মানিয়ে নিতে নিতে দীর্ঘ অনেকগুলো বছর পেরিয়ে যায়, তবুও কিসের জন্য পড়ে আছিস তুই? যা হতভাগী, নিজের সুখ শান্তির জীবনটা বেছে নে। একটা সুন্দর ভবিষ্যতের হাতছানি তোর সামনে, কোনো চিন্তা করিস না, এগিয়ে যা। পেছনে ফিরে তাকালে মায়ার বন্ধনে পড়ে যাবি তো। সংসারে মায়াই হলো বন্ধনের শক্ত শিকল। সমস্ত মায়া থেকে মুক্ত হয়ে এগিয়ে যা নতুন পৃথিবীর দিকে। রাতে ঠিকমতো ঘুমাতে পারে না তাপসী। থেকে থেকেই মনে পড়ে যায় সন্ধ্যায় দুজনের অবিস্মরণীয় মিলনের কথা। কেবল মনের ভেতরে একটা প্রশ্ন বারবার ওঠে, এত শান্তি এত স্নিগ্ধ হওয়া যায় সহবাসে? কই, সে তো বিবাহিত দীর্ঘদিনের। একবারের জন্য আজকের অনুভূতি বিগত বিবাহিত জীবনের দিনগুলোতে আসেনি কেন? সহবাস তার স্বামীর সাথেও হয়েছে, কিন্তু এমন সুখদ অনুভূতি একদিনের জন্য তার হয়নি কখনো। বিগত 2টি বছর স্বামী পাশে শুয়ে থাকলেও তার দিকে হাত বাড়ায়নি। কেবল নেশা করে নিজের ঘুমটা পুষিয়ে নিয়েছে। ফিরে তাকায়নি পাশে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও। প্রশ্ন বারবার মনকে ছুঁয়ে যায়, কেন থাকবে এখানে? কি পাওয়ার জন্য থাকবে? কেবল মায়ার জন্য বেঁচে থাকবে বাকি জীবনটা? বিয়ে তো তারও হয়েছিল, কিন্তু এত বছর বিবাহিত জীবনে সে সুখ খুঁজে বেরিয়েছে ঘরবাড়ি, হাঁস মুরগি, ছাগল বাগান ইত্যাদিতে। সে সুখ খুঁজে গেছে ভেড়িতে মাছের চারা দেওয়ার সময়। সুখ খুঁজে বেরিয়েছে সেই ভেড়ি থেকে মাছ তোলার সময়। দাম্পত্যের শারীরিক সুখদ অনুভূতি তার জন্য ছিল না বিগত দিনগুলিতে। যেটা গতকাল সন্ধ্যায় পেয়েছিল সেই অনুভূতিতে অতিরঞ্জিত হয়েছিল সে। বারবার মনে ইচ্ছা জেগে ওঠে, এমন অনুভূতি যেন প্রতিটা মুহূর্তে পায়। হাজারো প্রশ্ন ভিড় করে আসে মনের অভ্যন্তরে। ভাবতে ভাবতে কখন ঘুমের দেশে পাড়ি দেয় সে নিজেও জানতে পারে না। প্রতিদিনের মতো ঘুম ভাঙে মোরগের ডাকে। ভোর হতেই তার গৃহপালিত হাঁস মুরগির দল মুক্ত হওয়ার জন্য কলরব শুরু করতেই ঘুম চোখে বেরিয়ে আসে বিছানা ছেড়ে। বাড়ির বড় উঠোনটার একপাশে হাঁস মুরগির খাঁচা, তার নিজের উদ্যোগে তৈরি সেগুলো। সেখানে গিয়ে দাঁড়াতেই একসাথে কলরব হয়ে ওঠে খাঁচাবন্দি জীবগুলো। নিজের হাতে তাদের সংগ্রহ করেছে একটু একটু করে। অনেকে ডিম পেড়ে এখানে জন্ম দিয়েছে তাদের নতুন প্রজন্মকে। সেগুলোতেই তো এতদিন সুখ খুঁজে পেয়েছে। খাঁচার দৌড় খুলে দিতেই ডানা ছটফট করতে করতে একে একে বেরিয়ে দৌড়ে যায় রাতের বাসি খাওয়ার দাওয়ার জায়গাগুলোতে। রাতেই ঘুমানোর আগে প্রতিদিন হাঁস মুরগির জন্য সারাদিনের বেঁচে যাওয়া খাবারগুলো কয়েকটি মাটির পাত্রে আলাদা আলাদা করে রেখে দিত। সকালে ছাড়া পেয়ে
তারা প্রথমে দৌড়ে যেত সেই খাদ্যের উদ্দেশ্যে। হাঁস মুরগির খাঁচা খালি হতে ডজন খানেক ডিম সংগ্রহ করে হেসেলে রাখে। হাঁস মুরগির খাঁচা খোলার পরে বাড়ির পেছন দিকে যায় ছাগলের খোয়ারে। সেখানে তার সংগ্রহ করা ডজন খানেক ছাগল তাদেরও মুক্ত করে খাবারের জন্য। দুটি ছাগল সদ্য প্রসব করার আছে, তার মধ্যে একটি মনে হয় কয়েকদিনের ভেতরে প্রসব করবে। তার কাছে গিয়ে আদর করতে করতে বলে, কিরে, আমি না থাকলে তোদের চলবে তো? সন্তান প্রসবের পরে নিজেই সামলাতে চেষ্টা করিস কেমন? ছোট্ট 15 দিনের কালো সাদা ছাগ শিশুটি তাপসীর গা ঘেঁষে দাঁড়িয়ে সমানে মুখ বাড়িয়ে দেয় তার কোলের দিকে। সেখানেই তো সে সব থেকে নিরাপদ। মুহূর্তে টেনে নেয় নিজের কোলে ছোট্ট ছাগ শিশুটিকে। কোলে নিয়ে ধীর পায়ে এগিয়ে চলে বাগানের দিকে। ঘুমন্ত ছেলেকে আদর করে টেনে নেয় নিজের কোলে। মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কিরে বাবু, এবার তো উঠে পড়, স্কুলে যাবি তো। দেখ, তোর জন্য গরম দুধের ওপরে কতটা সর দিয়েছি, তুই তো সর খেতে ভালোবাসিস। ওর বাবা, উঠে পড়। ছেলেকে আদর করতে করতে অজান্তে দুটো চোখ ভিজে উঠতেই ছেলের মাথায় চুমু দিয়ে বলে ওঠে, ওঠ না বাবা। মায়ের ব্যাকুলতায় ভরা চোখের দিকে চোখ মিলিয়ে তাকায় সন্তান। ঘুম চোখে বলে, কি হয়েছে তোমার মা, কাঁদছো কেন? শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে দুধের গ্লাসটা ছেলের মুখে ধরে বলে, খেয়ে নে দেখি। কাঁদছি কই, চোখে একটা কিছু ঢুকে গেছে, তাই জল এসে গেছিল। মায়ের বুকের কাছে শুয়ে শুয়ে দুধের গ্লাসটা শেষ করে বলে, মিছে কথা বলছো তুমি, আমি বুঝতে পেরেছি তুমি কাঁদছিলে। কথাটা শুনেই ছেলেকে বুকের ভেতরে জড়িয়ে ধরে বলে, আচ্ছা বাবু, একটা কথা বলতো, আমি যদি না থাকি তোর কোনো অসুবিধা হবে না তো? কথাটা বলতেই গিয়ে গলাটা ধরে উঠতেই সামলে নিয়ে তাকায় সন্তানের দিকে। মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আজ তোমার কি হয়েছে বলো তো? আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? কোথাও যেতে দেব না তোমাকে। আমি আছি না তোমাকে সুরক্ষা দিতে? ছোট ছোট হাতে মায়ের চোখ মুছিয়ে দিতে দিতে পুনরায় বলে, কিসের ভয় তোমার? আমাকে বলো না, আমি আছি তো। যেখানেই থাকি একবার আওয়াজ দিও, মুহূর্তে এসে যাব তোমার কাছে। মায়ার কাছে ভালোবাসা হেরেছিল, তবে যার কাছে মায়ার বন্ধনের পরিভাষা যেমন, তাপসীকে মায়ার বন্ধন আটকে রাখতে পারেনি। ভালোবাসার জয়ের উন্মাদনায় সমস্ত সম্পর্ককে ভুলে নিজের আত্মসন্তুষ্টির জন্য নতুন পৃথিবীর হাতছানি উপেক্ষা করতে পারেনি। মনের ভিতরে কেবল থেকে গেছিল একটাই উত্তর, নিজের জন্য বাঁচা, কেবলমাত্র নিজেকে ভালোবাসা। আশেপাশে যারা আছে তারা সকলেই স্বার্থপর, তারা তোমাকে ব্যবহার করতে জানে। তুমিও কিছুটা স্বার্থপর হয়ে দেখাও না। থেমে থাকতে পারেনি তাপসী। কয়েকটা দিন দোটানায় পড়ে কেবল ভেবে গেছে, তারপরেই বেছে নিয়েছে নিজের ভবিষ্যৎ। সারাটা জীবন এমনভাবে এলোমেলো হয়ে থাকতে পারে না। একটা নির্দিষ্ট জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়াই হবে তার প্রধান কর্তব্য। সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল, প্রতিফলিত হয় কয়েকটা দিন পরে। সেদিন রাতে ঠিক হয়ে গেছিল পরের দিন সকালে তারা দুজনে বেরিয়ে পড়বে আলাদা আলাদাভাবে। সেই মতোই সকাল থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে গেছিল নিজের হাতে। ছেলেকে স্কুলে পাঠানোর সময় বলেছিল, বাবু, আমি 2 দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি, তোর ঠাম্মার কাছে এই 2 দিন থাকবি তুই। বাড়ির চাবি আর ঠাম্মার কাছে রেখে যাব। তবে সময় মতো বাড়ি ফিরিস, নিজের কাজ নিজেই করতে চেষ্টা করিস যতটা পারিস। ঠাম্মাকে একদম জ্বালাতন করবি না। মাকে জড়িয়ে ধরে ছেলে বলে, 2 দিন পরে চলে আসবে তো? আমি কিন্তু বেশি দিন তোমায় ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ, কথা দিচ্ছি, 2 দিন ঠাম্মার কথা শুনে চলবো। ছেলেকে জড়িয়ে ধরে মাথায় চুম্বন দিতে দিতে গলাটা ভারী হয়ে গেছিল, তবুও বলে ওঠে, হাঁস মুরগি ছাগলদের দেখিস বাবা, সময় মতো ওদের ছেড়ে দিস খাঁচা থেকে। আবার সন্ধেবেলায় খাঁচার দরজা বন্ধ করে দিবি মনে করে, না হলে শিয়ালে এসে তুলে নিয়ে যাবে। কয়েকদিন থেকে একটু একটু করে নিজের পছন্দের কয়েকটা জিনিসপত্র সরিয়েছিল অঙ্কুশের কাছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে খুব সাদামাটা ভাবে তৈরি হয়ে শাশুড়ির কাছে গিয়ে বলে, আমি 2 দিনের জন্য বাপের বাড়িতে যাচ্ছি, 2 দিন পরেই চলে আসব। আপনার দায়িত্বে ছেলেকে ছেড়ে গেলাম, নজরে নজরে রাখবেন। শাশুড়ির সাথে যা অবাক হয়ে তাকিয়েছিল হঠাৎ করে তাপসীর বাপের বাড়ি যাওয়ার ব্যাপারটা নিয়ে। শাশুড়ি বলে ওঠে, হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো বাপের বাড়িতে যাওয়ার? কই কালকে তো জানাওনি বাপের বাড়ি যাওয়ার কথা। প্রয়োজন পড়েছে তাই তো যাচ্ছি, না হলে এত সব ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না। মায়ের শরীরটা কদিন থেকে খুব খারাপ, ফোন করে কয়েকবার বলেছিল মনটা ভালো নেই, তাই যাচ্ছি মাকে দেখে আসবো। গ্রামের কাছের বাজার থেকে বাস ধরেছিল তাপসী। কয়েকটা স্টপেজ যাওয়ার পরেই নেমে পড়েছিল ফাঁকা জায়গা দেখে। সেখানে অপেক্ষা করছিল একটা কার। বাস থেকে নামার সাথে সাথে ফোন এসেছিল তার কাছে, এগিয়ে এসো, যে গাড়িটা দেখতে পাচ্ছ তার পেছনের সিটে বসে যাও।
কয়েক কদম দূরে ছিল গাড়িটি। গাড়ির কাছে এসে নিশ্চিন্ত মনে কাঁধের ব্যাগটা গাড়ির পেছনের সিটে ছুড়ে দিয়ে বসে পড়ে। তাপসী গাড়ির দরজা বন্ধ করতে গাড়ি চলতে শুরু করেছিল। কয়েক কিলোমিটার যাওয়ার পরে রাস্তার পাশে অঙ্কুশকে দেখতে পায়। তার সামনে গাড়ি গিয়ে দাঁড়াতে এসে উঠে পড়ে। গাড়ি এগিয়ে চলে কলকাতা শহরের উদ্দেশ্যে। গাড়িতে বসার সাথে সাথে নিজের ফোনের সুইচ অফ করে দিয়েছিল তাপসী। অঙ্কুশের কথা মতোই নিয়ে যাচ্ছিল প্রতিটি পদক্ষেপ। গাড়ির পেছনের সিটে বসে একটি নতুন ফোনের সিম তার ফোনে ভরে দিয়ে বলে অঙ্কুশ, পুরনো সিমটা রেখে দাও কিছুদিনের জন্য, পরে ফেলে দিও নষ্ট করার পরে। দ্রুত গতিতে গাড়ি এগিয়ে চলেছিল। পেছনে ছেড়ে এসেছিল সমস্ত মায়ার বন্ধন। হঠাৎই মনটা উদাস হয়ে ওঠে তাপসীর। এতদিনের মায়ার বন্ধন এত সহজে সে ছেড়ে চলে আসতে পারল। স্বামী যখন শুনতে পাবে তার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা, কেমন ভাবে নেবে? পরবর্তী মন বলে ওঠে চুলোয় যাক তার ভাবনা। মনটা কেবল ব্যস্ত হয়ে ওঠে 12 বছরের ছেলের জন্য। তার কথা চিন্তা করে উদাস হয়ে ওঠে ক্রমশ। তার সমস্ত চিন্তা দ্রুতগতির গাড়ির সাথে পেছনে চলে যেতে শুরু করে। প্রায় 2 ঘন্টা পরে কলকাতার বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে এসে থামে তাদের গাড়ি। কলকাতা শহরে প্রবেশ করতেই মনে পড়ে যায় অবিবাহিত থাকার সময় কয়েকবার পিসির বাড়িতে এসেছিল। সে তো হয়ে গেছে অনেক দিনের কথা। নতুন করে কোলাহলযুক্ত শহরটাকে দেখতে দেখতে কখন পৌঁছে গেছিল বুঝতেই পারেনি। গাড়ি দরজা খুলে অঙ্কুশ বলে, নেমে এসো এইবার। 2 দিন আমরা এই হোটেলে থাকবো। তার মধ্যে তোমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা আছে। চলো, হোটেলে রুম তৈরি করা আছে। মেইন রাস্তার ধারে হোটেল। অত্যাধুনিক হোটেলের রুমে এসে পৌঁছতে খানিকক্ষণের জন্য অবাক হয়ে যায়। তার দেখা প্রথমবার কলকাতা শহরের কোনো হোটেল। কত সুন্দর বিছানা পাতা, যেন ছবির মতো। কিছুক্ষণের মধ্যে কয়েকটি সুটকেস এসে রেখে দিয়ে যায় 2টি ছেলে। তারপরে অঙ্কুশ এসে প্রবেশ করতেই বলে, সকালে টিফিন করবে তো? আমি অবশ্য বলে দিয়ে এসেছি নিজের রেস্টুরেন্টে। ততক্ষণে পাশে টয়লেট থেকে ফ্রেশ হয়ে চলে আসতে পারো। অঙ্কুশের কথা না শুনে পায়ে পায়ে এগিয়ে যায় বারান্দার দিকে। বারান্দায় এসে পৌঁছতেই অবাক হয়ে যায়। হোটেলের নিচে দিয়ে শত শত গাড়ির আনাগোনা। কত মানুষ দৌড়চ্ছে নিজের তাগিদে। আশেপাশের সমস্ত বাড়িগুলো গগনচুম্বী। ঠিক সামনে বিশাল একটা মাঠ। সেই মাঠে কতগুলো উড়োজাহাজ দেখে চমকে উঠে অঙ্কুশকে কিছু জিজ্ঞেস করতে গিয়ে তাকে পায় তার পেছনে। ততক্ষণে অঙ্কুশ পাশে এসে দাঁড়িয়েছে তাপসীর। অঙ্কুশের একটা হাত ধরে উড়োজাহাজগুলো দেখিয়ে বলে, এগুলো আকাশে ওড়ে তো? পিসির বাড়িতে যখন এসেছিলাম তখন দেখতে পেতাম। জানো, পিসির বাড়ি মনে হয় কাছাকাছি হবে। খুব সুন্দর লাগছে ব্যস্ত শহরটাকে উপর থেকে দেখতে। ততক্ষণে অঙ্কুশ তাপসীর 2টো কাঁধে হাত রেখে বলে ওঠে, 2টো দিন এই হোটেলে থেকে আমরা ওই উড়োজাহাজের ভেতর থেকে একটা নিয়ে উড়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাব আমরা উড়োজাহাজে বসে? আমি কিন্তু কোনোদিন উড়োজাহাজে বসিনি। ভয় লাগবে, কিন্তু তুমি তো আছো আমার পাশে। তাই সমস্ত ভয় কাটিয়ে সাহস সঞ্চয় করব। যেমন করে আজ সমস্ত মায়ার বন্ধন কাটিয়ে তোমাকে পাশে নিয়ে চলে এলাম বহুদূরে এই কলকাতা শহরে। এখন চলো, কিছুটা ফ্রেশ হয়ে নাও, তারপরে সকালের জলখাবার দিয়ে যাবে। জলখাবার খেয়ে খানিকটা বিশ্রাম করে নাও। বিকালের পরে আমরা বেরোবো এখানকার সবথেকে বড় বাজারে। সেখান থেকে তোমার জন্য অনেক কিছুই কেনার আছে। যেখানে যাব এখানে গিয়ে হঠাৎ করে কিছু কিনতে হবে না। অঙ্কুশের মুখের দিকে তাকিয়ে তাপসী বলে ওঠে, তুমি বললে না তো কোথায় যাচ্ছি আমরা? তাপসী 2টি কাঁধে হাত রেখে মিষ্টি হেসে বলে, বললে তুমি বুঝতে পারবে না। আমরা যাচ্ছি গুজরাটের একটি বড় শহরে। সেখানে আমি আগে কাজ করেছি কয়েক বছর। তোমার জন্য সেখানেই ঘর ঠিক করা আছে। আমার কাজও থাকবে সেখানে। সেখান থেকেই শুরু হবে আমাদের পরবর্তী জীবনের অধ্যায়। হোটেলের রুমেই এসেছিল সকালের জলখাবার, দুপুরের খাবার। তারপরে বিশ্রামের বাহানায় কিছুক্ষণের ঘনিষ্ঠতা। বিকালে একটি গাড়িতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় শহরের একটি অত্যাধুনিক বাজারে। তেমন বাজার কোনোদিনও দেখেনি তাপসী। চারদিকটা আলোয় আলোয় ঝলমল করে উঠছিল সেই বাজারে। আজ নিজেকে সম্পূর্ণ আলাদাভাবে সাজিয়েছিল সে। পুরাতন খোলস ছেড়ে আধুনিক চাদরে মুড়ে ফেলেছিল প্রিয় মানুষটির সহযোগিতায়। সেই অত্যাধুনিক বাজার থেকে নিয়েছিল একের পর এক অত্যাধুনিক বস্ত্র সম্ভার। অবশেষে একটি রেস্তোরাঁ থেকে রাতের খাবার খেয়ে ফিরে আসে সেই হোটেলের রুমে। কলকাতায় 2টো দিনের ভেতরে অঙ্কুশ অনেক জায়গায় ঘোরানোর সাথে শপিং মলে কেনাকাটার করার সাথে সিনেমা দেখে রেস্তোরাঁতে খাওয়া দাওয়ার পরেই হোটেলে ফিরে এসে যৌনতায় ভেসে যেত। 2টো দিনের ভেতরে যতটা পেরেছিল ঘুরিয়ে দেখানোর পরে ফ্লাইটে ধরে গুজরাটের সুরাট শহরে এসে পৌঁছে যায়। এখানকার সাথে আগে থেকেই পরিচিতি ছিল অঙ্কুশের। তাপসীকে নিয়ে একটা সুন্দর পরিবেশে ফ্ল্যাট ভাড়া করে থাকতে শুরু করেছিল। এদিকে 2 দিন হয়ে যাওয়ার পরে যখন তাপসীর কোনো খবর অন্তর পাওয়া যায় না, তখন বিভুর জেদে মামার বাড়িতে ফোন করে জানতে পারে সেখানে
সেখানেও সে যায়নি। এমন সাংঘাতিক খবর পেয়ে সুলোচনা দেবী স্বামীকে নিয়ে মেয়ের বাড়িতে এসে পৌঁছতেই শোরগোল পড়ে যায়। তাদের মেয়ে বাপের বাড়ি যাওয়ার নাম করে কোথায় যেতে পারে? সুলোচনা দেবীর চিন্তা ক্রমশ বেড়ে যেতে থাকে। উপায় না দেখে মেয়ের আলমারি খুঁজতে গিয়ে একটা সাদা কাগজের চিঠি পায়। ঘরে তখন তিনি স্বামীর সাথে ছিলেন। চিঠিটা নিস্তব্ধে পড়ে ফেলে মাথায় হাত দিয়ে বসে পড়েন। মেয়ে চিঠিতে পরিষ্কার লিখে গেছে, আমাকে খোঁজার চেষ্টা করো না, আমি নিজের জীবন বেছে নিয়েছি। আমি কার সাথে কোথায় আছি সেটা জানানোর প্রয়োজন বোধ করি না। চিঠি কাউকে উদ্দেশ্য করে লেখা নেই। সুলোচনা দেবী চিন্তায় পড়ে গিয়ে ভাবেন, নিশ্চয়ই মেয়ের কোনো প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে গেছিল, তাই সবার অলক্ষ্যে সমস্ত মায়া ত্যাগ করে বাড়ি ছেড়েছে। সুলোচনা দেবী ভালো করেই জানতেন স্বামীকে কোনো দিন তার মেয়ে মন থেকে ভালোবাসতে পারেনি, কিন্তু সবকিছু ভুলে মানিয়ে নেওয়ার চেষ্টা করে গেছিল। তিনি মেয়ের চরিত্র সম্বন্ধে যথেষ্ট কিছুই জানতেন। তার বিয়ের আগের তিক্ত ঘটনাগুলো মনে পড়ে যায়, কিন্তু এত বছরের পরে দুটো সন্তানের জননী হওয়ার পরে পুনরায় এমন ঘটনা ঘটাতে পারে বলে বিশ্বাস করে উঠতে পারছিলেন না। এ খবর কাকে জানাবেন, এটাই সবথেকে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায় তার কাছে। কিন্তু জানাতে তো হবেই, তাই স্বামীকে বলতে শুরু করে। সমস্ত ঘটনার স্বামী শোনার পরে তিনিও মাথায় হাত দিয়ে বসে পড়েন। খানিকক্ষণ পরে বলেন, এই মেয়ে চূড়ান্ত বদনাম করেছে। কেবল আমাদেরই চূড়ান্ত বদনাম করেনি, তার সাথে শ্বশুরবাড়িরও মুখ কালিমা লিপ্ত করে গেল। সবাইকে জানিয়ে দাও, এ কথা লুকিয়ে রাখার নয়। তবে আমি মনে করব আমার মেয়ে আজ থেকে মৃত, তার জন্য গঙ্গা স্নান করতে হলেও করে নেব। এখন দেখো তোমার জামাই মেয়ের শাশুড়ি কি প্রতিক্রিয়া দেয়। এত লজ্জার বিষয় আমার তোর বাপ বলে পরিচয় দিতেও লজ্জাবোধ করছে। আমার সব থেকে বেশি চিন্তা ছোট্ট ছেলেটির মনের উপরে কতটা আঘাত পড়বে। ওর স্বামী জানতে পারলে কি অনর্থ সৃষ্টি হবে সেটা ভেবেই ভয় পাচ্ছে। সুলোচনা দেবী কিছুই লুকিয়ে রাখতে পারেননি। মেয়ের শাশুড়ি হাতে চিঠিটা দিয়ে যতটুকু জানেন ততটুকু বিস্তারিতভাবে জানিয়ে অবশেষে বলেন, আমরা নাতিকে নিয়ে কিছুদিন যেতে পারি। সবকিছু শুনে শাশুড়ি ততক্ষণে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। বেয়ানের কথা শুনে অত্যন্ত ক্রোধিত হয়ে বলে ওঠেন, আমার নাতি কোথাও যাবে না। আমি আজকেই বড় ছেলের কাছে জানাবো সমস্ত ঘটনার বিবরণ দিয়ে, ও এসে বুঝে নিক কি করতে পারে। সুলোচনা দেবী নাতিকে বোঝানোর চেষ্টা করতেই কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে, দরকার নেই এমন মায়ের। যে মা নিজের ছেলেকে ছেড়ে চলে যেতে পারে সেই মায়ের মুখও দেখতে চাই না। কথাটা শেষ করে চোখ মুছতে মুছতে ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে। দাদু দিদার অনেক অনুনয় বিনয়ের পরে দরজা খুললেও বিছানায় পড়ে বালিশে মুখ রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। ততক্ষণে শাশুড়ি এসে পেছন থেকে গর্জে ওঠে, অবশেষে আমার পরিবারটাকে শেষ করে দিয়ে গেল আপনাদের কলঙ্কিনী মেয়ে। আপনারা এখানে অপেক্ষা কিসের জন্য করছেন? চলে যান নিজের ভিটেতে। কথাটা শেষ করেই নাতিকে জড়িয়ে ধরে আদর করতে করতে সান্ত্বনা দিতে থাকে। অপমানে জর্জরিত হয়ে বৈদ্য দম্পতি মুখ কালো করে মেয়ের শ্বশুর বাড়ি থেকে চলে যেতে থাকেন। সংবাদ পেয়ে বাড়ি ফিরে আসে চিন্ময় সর্দার। সব কিছু জানার পরে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেছিল, আমার স্ত্রী বাড়ি ছেড়ে পালিয়ে যায়নি, সে মারা গেছে। আমার প্রথম কর্তব্য হলো তার শ্রাদ্ধের ব্যবস্থা করা। শ্বশুরবাড়িকে দোষারোপ করেনি, ছেলেকে বুকে নিয়ে ক্রমাগত বুঝিয়ে গেছিল, মন খারাপ করিস না বাবা, তোর মায়ের ঈশ্বর প্রাপ্তি হয়েছে, আমি আবার তোর জন্য নতুন মা নিয়ে আসব। বিভুকে কিছুতেই বোঝানো যাচ্ছিল না। মায়ের উপরে ক্রমশ রাগ ঘৃণার সাথে হতাশা জন্ম নিয়েছিল। নতুন মায়ের প্রস্তাব তাকে ভোলাতে পারেনি। ইচ্ছা হলে বাড়িতে ফেরে, না হলে গাঙের পাড়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। পড়াশোনাতে যেমন রুচি হারিয়ে গেছিল, তেমনি খেলাধুলাতেও রুচি ছিল না। বাবার সাথেও দূরত্ব তৈরি করতে শুরু করেছিল। ক্রমশ সকলকে প্রত্যাখ্যান করতে শুরু করাতে চিন্ময় সর্দার ঠিক করে ছেলেকে হস্টেলে দিয়ে মানুষ করবে। এদিকে তাপসীর বাপের বাড়ির সদস্যরা লজ্জায় বাড়ি থেকে বের হতে পারত না। দুই ভাই প্রকাশ্যে বলেছিল, দিদি যে অন্যায় করেছে তার ক্ষমা পাওয়া যায় না। যদি শ্বশুর বাড়িতে না থাকার ইচ্ছা ছিল তাহলে আইনের রাস্তা খোলা ছিল, ডিভোর্স দিয়ে দিতে পারত। এমনভাবে পালিয়ে গিয়ে সকলকে অপমানিত করার কোনো মানে হয় না। মা বাবাকে বলেছিল দিদি যেন এই বাড়িতে কোনোদিন আসতে না পারে। সময় চলে যায় সময়ের গতিতে। সেই ঘটনার 5 বছর পরের পাওয়া শেষ সংবাদ, চিন্ময় সর্দার আবার বিয়ে করেছিল। তাপসীর ছেলে কোনোদিনও মেনে নিতে পারেনি নতুন মাকে। হস্টেলে অশান্তি করার পরে বাড়িতেই ফিরে আসতে হয়েছিল। তাপসী চলে যাওয়ার 1 বছর পরে তার মায়ের কাছে গোপনে ফোন করেছিল। মা বলে দিয়েছিল, তুই আমাদের সাথে কোনো সম্পর্ক রাখিস না, এটাই সকলের জন্য মঙ্গল হবে।
শেষ খবর পাওয়া অনুযায়ী তাপসী তার প্রেমিকের সাথে ভালোভাবেই ছিল। প্রসাধনী ব্যবসায় নেমেছিল, ক্রমশ তার উন্নতি হয়েছিল। কিন্তু বছর চারেক অঙ্কুশের সাথে থাকার পরে সে আবার হারিয়ে যায় অঙ্কুশের কাছ থেকে। অনেক খোঁজাখুঁজির পরে অঙ্কুশ প্রশাসনের দ্বারস্থ হয়। পুলিশ অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারে বিদেশে যাওয়ার কোনো এক ফ্লাইটে একজন মহিলার সাথে সে সকলকে আধারে রেখে নিঃশব্দে দেশ ছেড়ে চলে যায়। প্রথমে সন্দেহের কারণে অঙ্কুশকে পুলিশ আটক করে, পরে অবশ্য তাকে ছেড়ে দেয় যখন সমস্ত ঘটনা সামনে আসে। পরবর্তীকালে তাপসী ফিরে আসেনি অঙ্কুশের কাছে, তাপসী ফিরে আসেনি তার মা বাবার কাছে। তাপসীর শ্বশুর বাড়িতে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছিল। দীর্ঘ 5 বছর পরে একরাশ হতাশা নিয়ে একাই ফিরে এসেছিল অঙ্কুশ তার নিজের গ্রামে। সকলের থেকে হারিয়ে গিয়েছিল চিরজীবনের মতো তাপসী নামের মেয়েটি। এই পরিবারের সাথে পরোক্ষভাবে জড়িত থাকার কারণে এই ঘটনার সমস্ত কিছু জানতে পারেন লেখক। যেটুকু জেনেছিলেন সেটুকুই তুলে ধরলেন গল্পের আকারে। আসলে মানুষের মন কখন কোন পথে গতি করে সেটা হয়তো সে নিজেই জানতে পারে না। এভাবেই কলঙ্কিনী তাপসীর ঘটনা এখানেই শেষ করলেন লেখক। আর আপনাদের এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, কারণ যখনই আমি গল্প আপলোড করি না কেন আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।